আফগানিস্তান থেকে আমেরিকা রিট্রিট করার ৫ বছর উপলক্ষে আফগানিস্তান একটা সেলিব্রেশন রেখেছিল এবং সেই সেলিব্রেশনের একটা অংশ আমাদের দেশের রাজধানী দিল্লিতে হয়েছে। সেখানে ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে লোকজন অ্যাটেন্ড করেছে, সেখানে ইরানের এম্বাসি থেকে লোকজন অ্যাটেন্ড করেছে, চাইনিজ এম্বাসি থেকে লোকজন অ্যাটেন্ড করেছে। কিন্তু যে বড় খবরটা সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে তালিবানি এনভয় তিনি লাহোরকে ভারতীয় শহর বলেন এবং এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাকিস্তানের গায়ে কেন এটা শুনে অবভিয়াসলি ছ্যাঁকা লাগছে তাতে পরে আসছি, কিন্তু লাহোরের ইন্ডিয়ান লেগাসি কিন্তু প্রচুর এবং সেইটাই তিনি কিন্তু উস্কে দিয়েছেন এবং সেটা কিন্তু বিভিন্ন যুগে। আমরা যদি একদম আগের রেফারেন্স দেখি তাহলে কিন্তু আমরা যেটা জানতে পারি যে লাহোর আসলে ভগবান রাম তার ছেলে লভের বানানো একটা শহর এবং তার পরবর্তীকালে মুঘল যুগেও কিন্তু আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর, শাহজাহান সেখানে বিভিন্ন ফোর্ট বানিয়েছে, লাহোরের বিখ্যাত শালিমার গার্ডেন বানিয়েছে এবং তারপরে শিখ রাজা রঞ্জিত সিংয়েরও রাজধানী ছিল লাহোর। এবং স্বাধীনতার আগে অবধি লাহোরের পপুলেশনও কিন্তু ভীষণ সেকুলার ছিল, মানে প্রায় একই পরিমাণে হিন্দু, মুসলিম এবং শিখ তারা কিন্তু লাহোরে থাকতো, যার জন্য এই লাহোরে বহু যুগ ধরে একটা ভারতীয় লেগেসি আছে এবং ভারত স্বাধীনতার ফলে যেসব শহরগুলোকে হারিয়েছে তার মধ্যে লাহোর অন্যতম। এবার ফিরে আসা যাক যে কেন এটা পাকিস্তানের গায়ে লাগছে। এমন সময় যখন তালিবান এই লাহোরকে ভারতীয় শহর বলে রেফার করছে, তখন কিন্তু সার্জিও গোর, আমেরিকান যে এনভয়, তিনি কিন্তু কাশ্মীরে গিয়ে জানিয়ে দিয়েছেন যে কাশ্মীর ভারতের ইম্পর্টেন্ট পার্ট এবং এই ধামাকাটাই পাকিস্তান সামলাতে না সামলাতে সঙ্গে তালিবানের এই ধামাকাও কিন্তু চলে এসছে যে লাহোর ভারতীয় শহর। এবার পাকিস্তানের আফগানিস্তান নিয়ে একটা খুব কমপ্লিকেটেড রিলেশনশিপ আছে। সেটা হচ্ছে যে পাকিস্তান যেটা দাবি করে থাকে বা পাকিস্তানের ঘরে ঘরে যেটা লোককে বলা হয় যে তারা প্রচুর আফগান রিফিউজিকে কিন্তু নিজেদের দেশে জায়গা দিয়েছে এবং তার জন্য পাকিস্তানের সমস্যার শেষ নেই। তার জন্য কিন্তু পাকিস্তানের ইকোনমি একরকম বরবাদ হয়ে গেছে, কারণ এরা আফগানদের ফ্রিতে বসে বসে খাইয়েছে। কিন্তু ইতিহাস তাই বলছে না। যখন সোভিয়েত আফগানিস্তান দখল করে তখন কিন্তু এই যে তালিবানের ফরমেশনের আগেও যে মুজাহিদ মুভমেন্ট যেটা আফগানিস্তানে হয়, সেটার সাথে কিন্তু পাকিস্তান ওতপ্রোতভাবে জড়িয়েছিল, ভারত নয়। আমেরিকার থেকে পয়সা নিয়ে এই মুজাহিদদের নেটওয়ার্ক তৈরি করে রাশিয়াকে কাউন্টার করতে এবং তালিবানের ক্রিয়েশনেও কিন্তু পাকিস্তান জড়িয়েছিল। এবং ১৯৯৪ সালে যখন প্রথমবার তালিবান আফগানিস্তান একরকম দখল করে ফেলে, তখনও কিন্তু পাকিস্তান তাদের সাথে হ্যান্ড ইন গ্লাভস ছিল এবং ছিল অবশ্যই আমেরিকান টাকার জন্যে। এদিকে পাকিস্তান আমেরিকার থেকে টাকা নিয়ে এই সব মুজাহিদ্দিন নেটওয়ার্ককে ট্রেন করছিল সোভিয়েতকে আটকানোর জন্য এবং তার জন্য যে ডিসরাপশন গোটা আফগানিস্তান জুড়ে হচ্ছিল, তার জন্য যে মাইগ্রেশন হচ্ছিল পাকিস্তানে, মানে যে লোকজন পালিয়ে আসছিল এই যুদ্ধ লেগে যাওয়ার ফলে, সেইটাকে কিন্তু পাকিস্তান দেখায় যে আহা আমরা কি বদান্যতা করে, আমরা কি ভালোবেসে আফগান লোকজনকে কিন্তু ফ্রিতে বসে খাইয়েছি। বাট ব্যাপারটা একদমই তেমন নয়। এই রিফিউজ ক্রাইসিসের জন্য কিন্তু পাকিস্তান প্রচুর টাকা আমেরিকার থেকে ফান্ডিং পেয়েছে এবং এই তালিবান তৈরি করার পেছনে কিন্তু পাকিস্তানের একটা বড় ভূমিকা ছিল। আজ যে তালিবান পাকিস্তানের এত শত্রু, সেই তালিবান কিন্তু তৈরি করেছে পাকিস্তান এবং ভারতের সাথে আফগানিস্তানের বাড়তি সম্পর্ক দেখে তাই জন্যই পাকিস্তানের গা কিন্তু স্বাভাবিকভাবে জ্বলে যাচ্ছে। এখন আফগানিস্তান একটা মুসলিম দেশ, আফগানিস্তান ইসরায়েল নয়, আফগানিস্তান ভারত নয়, আফগানিস্তান কাফিরের দেশ না, কিন্তু তাহলে পাকিস্তানের সাথে আফগানিস্তানের এই ঝামেলা দিনে দিনে এত কেন বেড়েছে যখন তালিবানকে তারাই ট্রেন করেছিল? কারণ পাকিস্তানের ক্লাসিক ডাবল গেম। পাকিস্তান যে কোনো জায়গা থেকেই যে কোনো রকম সুযোগ পেলেই একটা ডাবল গেম থিওরি তারা কিন্তু নিজেদের দেশে একবারে ডকট্রিন তৈরি করে ফেলেছে। একটা এক্সাম্পলের জন্য আমি আপনাকে বলতে পারি যে ওসামা বিন লাদেনের যখন ম্যানহান্টটা হচ্ছিল, তখন কিন্তু পাকিস্তান আল কায়দার থেকে পয়সা খেয়ে ওসামা বিন লাদেনকে নিজের ঘরেই লুকিয়ে রেখেছিল, আবার উল্টো দিকে আমেরিকার থেকেও পয়সা নিচ্ছিল যে তারা ওসামা বিন লাদেনকে খুঁজে বার করতে খুব খাটনি করছে এবং পাকিস্তান দুদিক থেকেই এই পয়সা কিন্তু খাচ্ছিল এবং ওসামা বিন লাদেনকে একদম নিজের মিলিটারি কমপ্লেক্সের কাছাকাছি লুকিয়ে রেখেছিল যাতে খুঁজে তাকে না পাওয়া যায়
এবং পাকিস্তান দুদিক থেকেই পয়সা খেতেই পারে। এবং তারপর আমেরিকার অঙ্গুলি হেলনে যখন রাতারাতি পাকিস্তান এই আফগানিস্তান তালিবানের শত্রু হয়ে যায়, হঠাৎ যখন তারা জঙ্গি মনে করতে শুরু করে, যে তালিবানকে একদিন তারা নিজেদের স্বার্থে বানিয়েছিল, তখন কিন্তু আফগানিস্তানের রেজিমের কাছে, বিশেষ করে তালিবান রেজিমের কাছে পাকিস্তানের আসল মুখটা পরিষ্কার হয়ে যায়। মাস্কটা খুলে যায়। আমার মাস্কটা আমি পরে আছি, কিন্তু পাকিস্তানের মাস্কটা খুলে পড়ে যায় এবং পাকিস্তানের এই ডাবল গেমটা আফগানিস্তানের কাছে এক্সপোজড হয়ে যায়। এবং এইবার যখন তারা আমেরিকাকে নিজেদের দেশ থেকে বার করে ক্ষমতায় বসেছে, তখন তারা আর যাই হোক পাকিস্তানের ওপর কোনো রকম ভরসা রাখতে চায় না। এবং যার জন্য আমরা এই বছরের শুরুতে একটা অ্যাক্টিভ আফগান পাকিস্তান ওয়ারও কিন্তু দেখছি, যেটা ডুরেন্ট লাইনের ওপর লড়া হচ্ছে। এর ইতিহাস অনেক পুরনো, চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। ডুরেন্ট লাইন বেসিক্যালি ব্রিটিশ পার্টিশন লাইন, যেটা কিন্তু ডিসপিউটেড, যেটা আফগানিস্তান মানে না, কোনো দেশই মানে না। চায়না যেরমভাবে ভাগাভাগি করেছিল ব্রিটিশ, সেটা চায়না মানেনি, চায়না টিবেট নিয়ে নিয়েছে। আফগানিস্তান কিছু কিছু এরিয়া ডিমান্ড করছে ডুরেন্ট লাইনের আশেপাশে। তাদের যে পাশতুন এলাকা, যেটা ব্রিটিশ অন্যায়ভাবে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, সেই এরিয়া নিয়ে আফগানিস্তান খুশি না। একমাত্র ভারত আর পাকিস্তানই মোটামুটি খুশি যে ব্রিটিশ যেভাবে ভাগ করেছে। বাকি কিন্তু ব্রিটিশ ভাগ নিয়ে পৃথিবীতে কাউকে খুশি হতে আমি দেখিনি। সে আপনি গাজা থেকে শুরু করে, সেটা আপনি প্যালেস্তাইন, সেটা আপনি ওয়েস্ট ব্যাঙ্ক, সেটা আপনি পৃথিবীর সব জায়গায় দেখতে পাবেন যে এখন যখন পৃথিবীতে একটা ম্যাসিভ ডিকলোনাইজেশন ড্রাইভ চলছে, তখনই ব্রিটেন কিরমভাবে লাইন টেনেছে, তার থেকেও কিন্তু বড় সিভিলাইজেশনাল স্ট্রাকচারগুলো হয়ে উঠছে সব দেশের কাছে। যে সিভিলাইজেশনালি যে জায়গাগুলো, যে ট্রাইবরা একসাথে ছিল, তারা কিন্তু আবার একসাথে ফিরে যেতে চাইছে এবং ন্যায্যভাবে। ব্রিটিশের এই ফালতু যেখানে সেখানে ম্যাপে লাইন কেটে দিয়ে ডিভাইড করে দেয়া, এটা কতদিন পৃথিবী মানবে? এইটা মানা কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে ভেঙে পড়ছে। দিল্লির অনুষ্ঠানের সাথে ইসলামাবাদেও একটা ল্যাভিশ ডিনার রেখেছিল, কিন্তু সেখানে কোনো রকম পাকিস্তানি ডিপ্লোম্যাট হোক বা পাকিস্তানি স্টেটের পক্ষ থেকে কেউ অফিসিয়ালি সেখানে গিয়ে রিপ্রেজেন্ট করেনি, যার জন্য পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এই রিফটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আরেকটা ভারতের দিকে যে ব্যাপার হচ্ছে, যে ভারত কিন্তু এখনও আফগানিস্তানের এই যে তালিবান সরকার, একে ফর্মালি রেকগনাইজ করেনি। হ্যাঁ, ভারতের সাথে একটা মসৃণ চ্যানেল তৈরি হয়েছে অবশ্যই, যেখানে আফগানিস্তানের ক্রিকেট টিমের সাথে আমরা ডিপ্লোমেসি দেখতে পাই। আফগানিস্তান নিজের ক্রিকেটের হোম গ্রাউন্ড হিসেবে ইন্ডিয়াকে ব্যবহার করে। আমরা দেখতে পাই যে ভারত গিয়ে আফগানিস্তানে একটা পার্লামেন্ট বানিয়ে দেয়। বিভিন্ন রকম খাবার দাবার, ওষুধপত্র, এইসব কিন্তু ভারত আফগানিস্তানে পাঠাতেই থাকে। কিন্তু ফর্মালি ভারত আফগানিস্তানকে বা এই তালিবান সরকারকে কিন্তু অফিসিয়ালি রেকগনাইজ করেনি। হাউএভার দিল্লিতে আফগানিস্তানের যে পুরনো এম্বাসিটা ছিল, সেইটা কিন্তু ভারত তালিবানকে ইউজ করতে দিয়েছে। এবং ইদানিংকালে আমরা কিন্তু দেখেছি যে তালিবান ডিপ্লোম্যাটরা বারবার দিল্লিতে আসছে। এবং এখানেই আমার মনে হয় যে ভারতের কিন্তু তালিবানকে অফিসিয়ালি রেকগনাইজ করার সময় এসে গেছে। নাহলে কিন্তু এটা একটা খুব বড় হিপোক্রেসি তৈরি হচ্ছে এবং আমরা একটা খুব বড় জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ হারাতে শুরু করেছি। সেটা কেন ব্রেকডাউন করে আপনাদের সহজ করে বলি। ভারতের সামনে কি কি প্রবলেম আছে এই তালিবান দেশটাকে রেকগনাইজ করাতে? সব থেকে বড় যেটা প্রবলেম, যে তালিবান হচ্ছে ডেমোক্রেটিক না। ভারত একটা ডেমোক্রেটিক দেশ, ডেমোক্রেটিক ভ্যালুর সাথে কিন্তু তালিবান যায় না। ওরা তো জোর জবরদস্তি করে ক্ষমতায় এসে বসেছে। ওরা তো ডিকটেটর, ওরা তো শারিয়া ল হয়তো ফলো করে, ওরা খুব হার্ডকোর ইসলামিক ল ফলো করে। এবং সব থেকে বড় যেটা অভিযোগ, এবং যেটা খুব সত্যি অভিযোগ, যে মহিলাদের ব্যাপারে কিন্তু তালিবান একেবারেই প্রগতিশীল নয়। মানে তাদের পড়াশোনা করতে না দেয়া। এমনকি ভারতেও যখন প্রেস কনফারেন্স তারা করেছিল, সেখানে কেন মহিলারা মাথা ঢেকে যায়নি, এইসব বিতর্ক কিন্তু তালিবানের মধ্যে থেকে উঠে এসছে। এখন স্বাভাবিক, যে কোনো শিক্ষিত সমাজে এই জিনিসগুলোকে কেউ ভালো চোখে দেখবে না। কিন্তু একটা শিক্ষিত সমাজের দৃষ্টিভঙ্গি আর একটা জিওপলিটিক্যাল দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। এবং হিপোক্রেসিটা এখানেই বেরিয়ে পড়ে যখন আপনি দেখবেন দুটো আরও দেশের কথা। এই দুটো দেশের নাম হচ্ছে সৌদি আরবিয়া আর ইরান। সৌদি আরবিয়া চপ স্কোয়ার কিন্তু বিখ্যাত, যেখানে ইসলামিক ল না মানার জন্যে, যেখানে আইন ঠিক ডেমোক্রেটিক দেশের মতো ফলো না করে কিন্তু মানুষকে পানিশ করা হয়। এবং এখন সৌদি আরবিয়া এই তেল শেষ হয়ে যাওয়ার ভয় এবং প্রিন্স সালমান আসার পরে কিন্তু মহিলাদের ড্রাইভ করতে দেয়া, মহিলাদের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে বেশ অ্যাডভোকেসি করছে। কিন্তু সৌদি আরবিয়া কিন্তু এতদিন তা করেনি। এখন যখন সৌদি আরবিয়া বুঝতে পেরেছে যে তেল একটা
ফাইনাইট বস্তু এবং সেটা কিন্তু তুলতে তুলতে একদিন শেষ হয়ে যাবে। তাই এই যে দেশগুলো সৌদি আরবিয়া হোক বা আপনার কাতার হোক, তারা কিন্তু অলরেডি অন্য রকম জিনিসপত্রে ইনভেস্ট করছে। যেমন ফুটবল, যেমন কাতারে ফুটবল বিশ্বকাপ হলো, এখন সাউদি প্রো লিগ খুব ইন্টারেস্টিং। লাইন যে প্রজেক্টটা, যেটা এখন থেমে গেছে, কিন্তু এককালে সৌদি আরবিয়া সেইটা নিয়ে খুব কাজ করছিল। সৌদি আরবিয়া ট্যুরিজম বাড়ানোর চেষ্টা করছে এবং সৌদি আরবিয়া জানে যে গ্লোবালাইজ পৃথিবীতে মহিলাদের পেছনে রেখে কিন্তু এইসব করা যাবে না। তাই সৌদি আরবিয়া যেটা কদিন আগেও অভাবনীয় ছিল, এখন কিন্তু মহিলারা ওখানে গাড়ি চালায়, মহিলাদের পড়াশোনা করার রাইট আছে। তো আস্তে আস্তে কিন্তু আমরা সৌদি আরবিয়ার মধ্যে ওই চেঞ্জটা দেখতে পাচ্ছি। কিন্তু সৌদি আরবিয়াতে যতদিন এইসব মহিলাদের প্রতি নির্যাতন হতো, ততদিন কি ভারত নিজের জিওপলিটিক্যাল টাইজ সৌদি আরবিয়ার সাথে বন্ধ করে রেখেছিল? সৌদি আরবিয়া তো এরকম কট্টর মুসলিম ল দিয়ে চলে। সৌদি আরবিয়া তো ডেমোক্রেসি না, সৌদি আরবিয়া তো একটা মোনার্কি। কিন্তু ভারত তো তার সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক রেখে চলেছে। তেমনই আরেকটা দেশ হচ্ছে ইরান, যার হাই কমিশন আছে আমাদের দিল্লিতে, আরও কনসুলেট অফিস আছে, হায়দ্রাবাদে আছে, বম্বেতে আছে। এবং ইরানেও কিন্তু এই ভয়ঙ্কর রকম একটা স্ট্রিক্ট কোড অফ শারিয়া ল পালন করা হয় এবং সেখানেও মহিলাদের উপর নানান রকম নির্যাতন কিন্তু হয়। এবং ইরানের ব্লাসফেমিক লজ ডেঞ্জারাস, এবং সেখানে কোর্ট থেকে শুরু করে পুলিশ সবাই সেটা ফলো করে। এবং ইরানও, ফর সারপ্রাইজ সারপ্রাইজ, কোনো ডেমোক্রেটিক দেশ না, ইরান একটা থিওক্রেটিক দেশ। তার সাথে কি ভারত সম্পর্ক রাখেনি? তাকে কি ভারত রেকগনাইজ করে না? এমন অনেক মুসলিম দেশ আছে যারা কিন্তু ডেমোক্রেটিক ভ্যালুজে চলে না। মিডল ইস্টের কোনো দেশেই সেরকমভাবে ডেমোক্রেসি নেই, ভারত কি তাদের রেকগনাইজ করে না? আপনি একটা সিচুয়েশন ভাবুন যে আফগানিস্তান আর ভারত খুব বন্ধু, এবং ভারতের যে সফট পাওয়ার সেটা কিন্তু আফগানিস্তানে ঢেলে ঢুকছে, যেমন সৌদি আরবিয়াতে ঢেলে ঢুকছে। আজকে সৌদি আরবিয়ার মতো দেশে আইপিএলের বেটিং হয়, আইপিএলের অকশন হয় এবং সৌদি আরবিয়ার মতো দেশে কিন্তু আজকে আমাদের বলিউড স্টাররা গিয়ে শো করছে। সেটা কিন্তু কালকে আফগানিস্তানেও হবে, এবং যখন হবে তখন তার পপুলেশনের ওপর একটা প্রভাব পড়বে। ভারত আর আফগানিস্তানের সম্পর্ক খুব ভালো হলে আস্তে আস্তে আফগানিস্তান বাধ্য হবে, যখন ভারতের যে মহিলা ফ্রিডম সেটা দেখে আফগানিস্তানের লোকজন ইন্সপায়ার হবে এবং তারা নিজেদের গভর্নমেন্টকে কোয়েশ্চেন করবে। এবং এইরকম একটা সরকারকে যতক্ষণ না রেকগনাইজ করা হবে ততক্ষণ কিন্তু তাকে লিগালি কোনো কোয়েশ্চেনের মধ্যে আনা যায় না। তাই জন্য ভারত ছাড়া অন্য অনেক দেশেরও দরকার যে ইট ইজ হাই টাইম যে তালিবান গভর্নমেন্টকে রেকগনাইজ করার। ওয়্যারএজ যেটা দেখা গেছে যে পৃথিবীর বিভিন্ন এইসব ডেমোক্রেটিক শহরে তারা কিন্তু এই দিন খুব প্রোটেস্ট করেছে, এবং তারা কিন্তু মানে ইউরোপ জুড়ে আপনি কোনো শহরের নাম বাদ দিতে পারবেন না, মানে স্পেন থেকে, নেদারল্যান্ডস থেকে, লন্ডন থেকে, কোনো শহরের নাম বাদ নেই। এমনকি পাকিস্তানেও প্রতিবাদ হয়েছে এই তালিবান সরকারের বিরুদ্ধে। কিন্তু এই দেশগুলোই বাকি যেসব দেশ আছে যেগুলো মোনার্কি, যেগুলো শারিয়া লতে চলে, যেগুলো মহিলাদের ওপর নির্যাতন করে, তাদের সাথে কিন্তু এই দেশগুলোর খুব ভালো সম্পর্ক এবং তাদের সবাইকে কিন্তু এটা রেকগনাইজ করে। খালি তালিবানের বেলা যত প্রবলেম, কারণ তালিবানের কাছে তেল নেই, তাই তালিবান অতটা ইউজফুল না। এটাই যদি ইরান হতো, এটাই যদি সৌদি আরবিয়া হতো, এবং এরা যদি তেল থাকতো এদের কাছে, তাহলে সারা পৃথিবী মাথা নত করে এদেরও স্বীকার করতো এবং এদেরও রেকগনাইজ করতো। কিন্তু ভারতবর্ষর এই যে ব্যাপারটা, যে পিওকে হেল্প চায়, ভারতবর্ষ ভাবতে থাকে যে কি করব কি করব। বালুচিস্তান হেল্প চায়, ভারতবর্ষ ভাবতে থাকে কি করব কি করব। তালিবান হেল্প চায়, ভারত ওই ব্যাকডোর দিয়ে করে, কিন্তু অফিসিয়ালি রেকগনাইজ করতে পারে না। আমার মনে হয় এই দুর্বলতা ভারতের কাটিয়ে ফেলা উচিত, বিকজ এতে একটা ব্লেটেন্ট হিপোক্রেসি আছে। দ্য ওয়ার্ল্ড ইজ নট পারফেক্ট। আফগানিস্তান যেমন পারফেক্ট না, পৃথিবীতে অনেক এরকম ইসলামিক দেশ পারফেক্ট না, যাদের সাথে আমাদের সম্পর্ক রেখে চলতে হয়, বিকজ দ্যাট ইজ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার। এবং ভারত যেমনটা বললাম আগেই, যে ভারত যদি আফগানিস্তানকে একটা রেকগনিশন দেয়, তাহলে কিন্তু আফগানিস্তানকে এক্ষুনি হবে না, এটা হওয়া সম্ভব না যে একটা জায়গা তালিবান রুলে আছে, এক্ষুনি হবে না। কিন্তু 20 বছর, 30 বছর, 40 বছর বাদে কে জানে, ভারত আফগানিস্তানকে একটা ডেমোক্রেটিক মেন স্ট্রিমে মূল স্রোতে ফিরিয়ে আনতেই পারে। এবং পাকিস্তান যে দৈত্য তৈরি করেছিল তাকে হয়তো টেম ভারতকে করতে হবে, এবং সেটাই হতে আস্তে আস্তে দেখা যাচ্ছে। এবং তাই আমি ভীষণভাবে মনে করি যে তালিবান নিয়ে 100 প্রবলেম থাকলেও আমি ভাবতে পারছি না, মানে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন তালিবানের কথা শুনতাম, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি বসে এটা বলবো যে ভারতের তালিবান সরকারকে রেকগনাইজ করা উচিত। বাট গিভেন দ্য জিওপলিটিক্যাল স্ট্যান্ডিং, গিভেন ট্রাম্পস নিউ ওয়ার্ল্ড অর্ডার, গিভেন যেভাবে পৃথিবী চলছে, তাতে কিন্তু ভারতের এইবারে তালিবানকে অফিসিয়ালি রেকগনাইজ করার সময় এসছে বলে আমি মনে করি। ইভেন আমার তো মনে হয় যে ভারতের বালুচিস্তানকেও রেকগনাইজ করা উচিত, বাট আমার মনে হতে তো সব কিছু এসে যায় না। কিন্তু
এই হিপোক্রেসিটা এবারে বন্ধ হওয়া দরকার। ভারত যে কাটসি অন্য ইসলামিক দেশ, অন্য যেসব দেশ যারা ডেমোক্রেটিক দেশ না, এমনকি আমেরিকার যারা এলাই তারা কি সবাই ডেমোক্রেটিক? সাউদি আরবিয়া কি ডেমোক্রেটিক দেশ? আমেরিকান এলাই। ইউএই কি ডেমোক্রেটিক দেশ? আমেরিকান এলাই। তো পৃথিবীর কোনো বুদ্ধিমান দেশ অন্য দেশের ভেতরের এই স্ট্রাকচার নিয়ে এত চিন্তিত হয় না যে সেটা ডেমোক্রেসি কি ডেমোক্রেসি না। যারা ডেমোক্রেসি ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন তারাও হয় না, ইউকে ইউএস হয় না। তাই ভারতেরও এই ওদের প্রোপাগ্যান্ডায় নিজেকে খুব জেন্টলম্যান দেখানোর জন্য যে আহা আমরা মাদার অফ ডেমোক্রেসি, হ্যাঁ মাদার অফ ডেমোক্রেসি, কিন্তু ওয়ার্ল্ড অ্যাফেয়ারও একটা জিনিস, ওয়ার্ল্ডে ব্যালেন্স করে চলা সব পাওয়ারের সাথে, সেটাও একটা বস্তু। তাই ভারত ডেমোক্রেসির দোহাই দিয়ে এইটাকে ভুলে গেলে কিন্তু চলবে না। এবং আফগানিস্তানের লাহোরকেই ভারতীয় শহর বলা এবং পাকিস্তানের সাথে যেহেতু আফগানিস্তানের একটা ডাইরেক্ট এনিমিটি আছে, এটাও ভারতকে যথেষ্ট কারণ দেয় আফগানিস্তানের সাথে নিজের টাইজ আরও ক্লোজ করার। এবং এমন একটা সময় যেখানে পাকিস্তানের অন্দরে ঝামেলার শেষ নেই, মানে পিওকেতে বিক্ষোভ, বালুচিস্তানে বিক্ষোভ, তারা আলাদা হয়ে যেতে চায়। এদিকে বারবার আমেরিকা এখন পরিষ্কার করে দিচ্ছে যে কাশ্মীরকে তারা এখন ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। সঙ্গে এখন এই তালিবান প্রবলেম, যারা কিন্তু বলছে যে লাহোর ভারতীয় শহর। এবং এই যে তালিবান, যেমন ভিডিওটা আগেই বলেছি যে এই তালিবান যাকে কিন্তু পাকিস্তান তৈরি করেছিল, সেই পিওকে, সেই বালুচিস্তান, সেই বাংলাদেশের মানুষের মতো তারা কিন্তু আজকে পাকিস্তানের হাত ছেড়ে ভারতের হাত শক্ত করে ধরবে বলে এগিয়ে আসছে। এবং ভারতেরও সেই হাত যেমন ভারত বাংলাদেশকে বাড়িয়ে দিয়েছিল, তেমন আজ যারা চাইছে তাদেরও বাড়িয়ে দেওয়া উচিত। কারণ পাকিস্তান কি ড্রাকোনিয়ান স্টেট এবং পাকিস্তান কি আর্টিফিশিয়ালি একটা রোগ স্টেট? কারণ পাকিস্তান তো কোনো দেশ না, পাকিস্তান কোনো আইডিওলজিতে চলে না। এই লাহোর নিয়ে কথা হচ্ছে, এতদিন তারা সাউদি আরবিয়ার থেকে পয়সা পেত, তো ওই সব নাম টাম চেঞ্জ করে মুসলিম নাম করে দিয়েছিল, ইসলামপুর ও মুক্তসুখ। এখন আবার হঠাৎ করে ওয়াটার ট্রিটিটায় চাপে পড়ার পরে পাকিস্তান আবার সব হিন্দু নাম ফিরিয়ে আসছে। তো পাকিস্তানের মতো এরকম একটা দোগলা জঘন্য দেশ যে একটা স্ট্যান্ড নিয়েছে, সেই স্ট্যান্ডেও দাঁড়িয়ে থাকতে পারে না, সেই দেশের তৈরি করা একখানা মনস্টার, সে একখানা দৈত্য যেটা হচ্ছে তালিবান, তাকে কিন্তু শেষমেশ ভারতকেই টেম করতে হবে। এবং এই টেম করার এই বন্ধুত্বের সবথেকে ভালো রাস্তা যে তালিবান গভর্নমেন্টকে ফর্মালি রেকগনাইজ করা। কারণ ফর্মালি রেকগনাইজ না করলে ফর্মালি বন্ধুত্বপূর্ণ আকারেও ফর্মালি তাকে ক্রিটিসাইজও করা যাবে না। তাদের দেশে যে চেঞ্জগুলো ভারতীয়রা দেখতে পায়, তাদের মহিলাদের জন্য যে যুদ্ধ ভারতীয়রা লড়তে চায় আফগান মহিলাদের জন্য, সেটা কিন্তু আফগানিস্তানের গভর্নমেন্টকে রেকগনাইজ করলে আমাদের লড়তে আরও সুবিধা হবে। তালিবান, পাকিস্তান, আফগানিস্তান, এই নিয়ে আপনার কী মতামত আমাকে কমেন্টে লিখে জানান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার কাল হাজির হব জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।